সাইবার হামলা প্রতিরোধে বিশেষ দল গঠনের ঘোষণা ট্রাম্পের। পুতিনের নির্দেশে রিপাবলিকান প্রার্থীকে সহযোগিতার জন্য সাইবার হামলা চালানো হয় গোয়েন্দাদের প্রতিবেদন। ফ্লোরিডা বিমানবন্দরে হামলাকারী নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য ধারণা পুলিশের। এটি সন্ত্রাসী হামলা বলে সন্দেহ এফবিআইয়ের। জেরুজালেম ইসরায়েলের রাজধানী হলে তা হবে ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসনের শামিল বললেন মাহমুদ আব্বাস। জাতিসংঘ প্রস্তাবের নিন্দা জানানোয় যুক্তরাষ্ট্রের প্রতি নেতানিয়াহুর কৃতজ্ঞতা। এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু মস্কোর। রাক্কায় মার্কিন জোটের হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। বহির্বিশ্ব থেকে বারবার সাইবার হামলা চালানোর চেষ্টা হলেও তা মার্কিন নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাইবার হামলা প্রতিরোধে একটি বিশেষ দল গঠনের ঘোষণা দেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সহযোগিতা করার জন্য সাইবার হামলা চালানো হয়। হ্যাকিংয়ের ঘটনায় জড়িত রুশ গুপ্তচরদের শনাক্ত করা হয়েছে বলেও দাবি তাদের। শুক্রবার মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ইলেকট্রাল প্রতিনিধিদের ভোট অনুমোদন করে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ এই অধিবেশনে ভোট গণনা শেষে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইলেকট্রাল ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করেন। এতে দেখা যায় ট্রাম্প পেয়েছেন ৩০৪ ইলেকট্রাল ভোট আর হিলারির ঝুলিতে পড়েছে ২২৭টি। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদায়ী ওবামা সরকার ও অন্তর্বর্তী প্রশাসনের দ্বন্দ্ব। প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর শুক্রবার ২৫ পৃষ্ঠার একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করা হয়। সিআইএ, এফবিআই এবং এনএসএ এর যৌথ এ তদন্ত প্রতিবেদনে বলা হয় বিভিন্ন উপায়ে গত নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপ করে রাশিয়া। সেগুলো হলো ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটির ইমেইল হ্যাক করে তথ্য প্রকাশ, উইকিলিক্সকে ব্যবহার করে ডেমোক্র্যাট দলের গোপন তথ্য প্রচার এবং রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানো। আর এই সবকিছুই রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে করা হয় বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে। এ ঘটনায় জড়িত রুশ চরদের পরিচয় শনাক্তের দাবি করা হলেও তা প্রকাশ করা হয়নি। একই দিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক হয় নতুন প্রেসিডেন্টের। এ বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, বাইরের বিভিন্ন পক্ষ যুক্তরাষ্ট্রের সাইবার হামলার চেষ্টা চালালেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়েনি। বৈঠক শেষে এক বিবৃতিতে ক্ষমতা গ্রহণের ৯০ দিনের মধ্যে হ্যাকিং ঠেকাতে আলাদা একটি দল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। রাশিয়া, চীন সহ অন্যান্য দেশ এবং বাইরের কিছু পক্ষ আমাদের সরকারি কার্যক্রম ও সাইবার জগতে হানা দেওয়ার চেষ্টা করেছে। তারা ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটি সহ বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মসূচি বাধাগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু এসব কর্মকাণ্ড মার্কিন নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। এদিকে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে সব দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ১৮০টিরও বেশি দেশে মার্কিন দূতাবাসে এ বিষয়ক বার্তা পাঠানো হয়েছে বলে কূটনীতিকদের বরাতে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রিপাবলিকান প্রশাসনের হাতে ওবামা কেয়ারের বিকল্প কোনো স্বাস্থ্যনীতি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার মার্কিন গণমাধ্যম ভক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ট্রাম্প প্রশাসন মার্কিনীদের জন্য এর চেয়ে ভালো কোনো স্বাস্থ্যনীতি দেখাতে পারলে সবার আগে তিনি সমর্থন জানাবেন। স্বল্প ব্যয়ে এত বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা ও কার্যকরী সেবা দেওয়া অন্য কোনো নীতির মাধ্যমে সম্ভব নয়। আমার প্রশাসনের নীতি হলেও ওবামা কেয়ার নামটি আমি দেইনি। নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান, আইনটি যেন বাতিল করা না হয়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে মানুষের কল্যাণের কথা চিন্তা করলে ওবামা কেয়ারের প্রতি রিপাবলিকানদের সমর্থন থাকবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসের সবশেষ আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন মিশেল ওবামা। শুক্রবার শিক্ষকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে পরবর্তী মার্কিন প্রজন্মের প্রতি বেশ আবেগঘন বক্তব্য দেন ওবামা পত্নী। বিশ্বে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান ধরে রাখতে ও দেশকে আরও এগিয়ে নিতে সব মানুষের অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মিশেল। If you or your parents are immigrants,
হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে মার্কিন তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, তোমরা মনে রাখবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্র সব মানুষের দেশ। অভিবাসী বাবা মায়ের সন্তানদের প্রতি আহ্বান, তোমরা যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্যকে নিজেদের বলে মনে করবে। গত 8 বছরে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম। মার্কিন সংবিধান অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মেয়র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মর্যাদা লাভ করেন। এছাড়া এ পদকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী রাজনৈতিক পদ হিসেবে বিবেচনা করা হয়। হিলারির বক্তব্য পাওয়া না গেলেও তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে শুক্রবার রাতে এনবিসি টেলিভিশন, সিবিসি, এবিসি ও ফক্স নিউজ ফলাও করে বিষয়টি প্রচার করে। নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ হিলারিকে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পরামর্শ দিয়েছেন বলে খবরে বলা হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ব্রাজিলের 4 দিনের ব্যবধানে আরও একটি কারাগারে দাঙ্গায় 33 জন নিহত। দীর্ঘক্ষণ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে 5 জন নিহতের ঘটনায় হামলাকারীর বিষয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটককৃত ওই হামলাকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য এবং 1 বছর ইরাকে ছিলেন বলে জানা গেছে। তবে এটি সন্ত্রাসী হামলা হতে পারে বলেও ধারণা করছে এফবিআই। ফ্লোরিডার সিনেটর বিল নেলসন হামলাকারীর নাম এস্তেবান সান্টিয়াগো এবং আলাস্কার বাসিন্দা বলে উল্লেখ করলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এই হামলা চালানো হয়। অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হন। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে ছুটতে থাকেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের 12টি গাড়ি ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স হাজির হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সবাই 2 নম্বর টার্মিনালে অবস্থান করছিলাম। হঠাৎ বন্দুকধারী প্রকাশ্যে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়। তবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরে তাকে আটক করে পুলিশ। ইতোমধ্যে হামলাকারীর ছবি ও হামলার ফুটেজ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। লাগেজে বহন করা বন্দুক দিয়ে অতর্কিত গুলি চালায় সে। অন্তত 13 জনের গায়ে গুলি লাগে। পরে বন্দুকধারী অক্ষত অবস্থায় আত্মসমর্পণ করে। আমরা তার বিষয়ে তদন্ত করছি। হামলার পর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় বিমানবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্কতা জারির পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাত্রীদের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ফ্লোরিডার মানুষ এ ধরনের সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। হামলাকারী মানসিক ভারসাম্যহীন নাকি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত তা অধিকতর তদন্তের পরই জানা যাবে। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। হতাহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি। ঘটনার সময় বিমানবন্দরে শতাধিক যাত্রী অবস্থান করছিলেন। আফরিন জেরিন, সময় সংবাদ। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসনের শামিল হবে বলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাশের নিন্দা জানানোয় মার্কিন কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের একটি দল পশ্চিম তীরের বেথলেহেমে ক্রিসমাস মিডনাইট অনুষ্ঠানে যোগ দেয়। 4র্থ খ্রিস্টাব্দ থেকেই যিশু খ্রিস্টের জন্মস্থানে বছরে 2 বার এমন গণজমায়েতের আয়োজন করা হয়। সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই আয়োজনে উপস্থিত হন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অনুষ্ঠানে জেরুজালেমকে একেশ্বরবাদী সব ধর্মের পবিত্র স্থান উল্লেখ করে তিনি বলেন, এটি সবার উপাসনার জন্য উন্মুক্ত থাকা উচিত। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসনের শামিল হবে বলে মন্তব্য করেন তিনি। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হলে তা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করার পাশাপাশি বিশ্ব রাজনীতিকে অস্থির করে তুলবে বলেও নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন তিনি। জেরুজালেমের বর্তমান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য ফিলিস্তিন মেনে নেবে না উল্লেখ করে আব্বাস জেরুজালেমকে একমাত্র ফিলিস্তিনের রাজধানী বলে দাবি করেন। ইসরায়েল ফিলিস্তিন বিষয়ে দ্বৈত নীতি ত্যাগ করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ পাল্টা প্রস্তাব পাশ করায় ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের পক্ষপাতমূলক প্রস্তাব পাশের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা খুব ভালো করে জানেন ইসরায়েল কারো ভূখণ্ড অবৈধভাবে দখল করছে না। প্রস্তাবটি বাতিলের এই আহ্বান ইসরায়েলের প্রতি সব মার্কিনীর সমর্থন বলেই বিশ্বাস করি আমরা। গত 23 ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় 14-0 ভোটে পাশ হয়। একে ওবামা প্রশাসনের ইসরায়েল বিরোধী অবস্থান বলে তেল আবিবের পক্ষ থেকে মন্তব্য করা হয়। বৃহস্পতিবার এই প্রস্তাব পাশের নিন্দা জানিয়ে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাল্টা একটি প্রস্তাব পাশ হয়। 342-80 ভোটে পাশ হওয়া প্রস্তাবটিতে 30 জন ডেমোক্রেট প্রতিনিধি পক্ষে ভোট দেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইসরায়েলে আহত ফিলিস্তিনি তরুণকে হত্যার ঘটনায় সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করার পর বিচারককে হুমকির অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় আটককৃতরা বিচারককে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল। আটককৃতদের একজন বিচারককে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, এই বছরই তার জীবনের শেষ বছর। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে এক ফিলিস্তিনি তরুণকে হত্যায় অভিযুক্ত ইসরায়েলি সেনাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে তেল আবিবের আদালত। ইলোর আজারিয়া নামে 20 বছর বয়সী ওই সার্জেন্ট গত বছরের 24 মার্চ ফাতাহ আল শরীফ নামে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে। সে সময় ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিটিসেলেমের কর্মীদের ক্যামেরায় গুলি করে হত্যার দৃশ্য ধরা পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের তোড়জোড় শুরু করেছে মস্কো। শুক্রবার রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানান, প্রথমেই সরিয়ে আনা হবে বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ সহ সিরীয় উপকূলে মোতায়েন নৌবহর। এর মধ্যে দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনীর হামলার অভিযোগ করে ডিসেম্বর মাসে সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে আসাদ বিরোধী বিদ্রোহীদের একটি দল। এদিকে আল রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আইএসের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কার জাবার দুর্গে জঙ্গিদের সঙ্গে মার্কিন সমর্থিত মিলিশিয়াদের দফায় দফায় সংঘর্ষ হয়। শুক্রবার আইএসের কাছ থেকে আসাদ লেকের তীরে অবস্থিত প্রাচীন দুর্গটি ছিনিয়ে নেয়ার দাবি করে মার্কিন সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। ঐতিহ্যবাহী এই দুর্গটির পুনর্দখলকে সিরীয়দের জয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির সরকারি প্রত্নতত্ত্ব দপ্তরের প্রধান। একই দিন উত্তরাঞ্চলীয় আল রাক্কার সোয়াদিয়া আল কারিবায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয় বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যেই গেল 6 বছরের যুদ্ধ অবসানে সিরিয়ায় মোতায়েন করা সামরিক সরঞ্জাম কমিয়ে আনতে শুরু করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ সহ সিরিয়া উপকূলে মোতায়েন রুশ নৌবহরকে শিগগিরই রাশিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। 2016 সালের 30 ডিসেম্বর সিরিয়া জুড়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে এর মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী দলগুলো অন্তর্ভুক্ত নয়। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় মোতায়েন করা সামরিক শক্তি কমাতে শুরু করেছে। এদিকে সিরিয়ায় সামরিক সরঞ্জাম কমানোর বিষয়ে মস্কোর সিদ্ধান্তের মধ্যেই সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী দল আহরার আল শাম। দামেস্কের কাছের ওয়াদিয়া বারাদায় ক্রমাগত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে তারা। এ অবস্থায় রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় অনুষ্ঠিত হতে যাওয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। ইরাকের বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 13 জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়েছে। এদিকে ইরাকি সেনারা মসুল পুনরুদ্ধারে প্রথমবারের মতো উত্তর দিক থেকে মসুলের দিকে প্রবেশ করছে। তবে ইরাকের বিভিন্ন স্থানে আইএস জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাচ্ছে এখনো। তারা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে সিরীয় ও ইরাকি শরণার্থীদের নাগরিকত্ব দিতে যাচ্ছে তুরস্ক। মেধা যাচাইয়ের মাধ্যমে নিজ দক্ষতা কাজে লাগানোর সুযোগ দিতেই এই নাগরিকত্ব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এরদোয়ান বলেন, কঠোর নিরাপত্তা ও তদারকির পরেই সিদ্ধান্ত নেওয়া হবে
সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে আসা লাখ লাখ শরণার্থীদের মধ্য থেকে কারা তুরস্কের নাগরিকত্ব পাবে? দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রক্রিয়ার তদারকি করবে। তবে কতজন শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি এরদোয়ান। বর্তমানে দেশটিতে ৩০ লাখের বেশি সিরীয় ও ইরাকি শরণার্থী রয়েছে। গেল জুলাই মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৬,০০০ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছে তুরস্ক। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম হুরিয়াত ডেইলি নিউজে এ তথ্য প্রকাশ করা হয়। নতুন করে বরখাস্তকৃতদের মধ্যে ২,৬৮৭ জন পুলিশ, বিচার মন্ত্রণালয়ের ১,৬৯৯ জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮৩৮ জন কর্মচারী এবং ৬৪৯ জন শিক্ষাবিদ সহ অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসূত্রতা থাকায় ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৪০,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ১ লাখের বেশি কর্মকর্তা কর্মচারীকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। নিউ ইয়র্কে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো সঞ্চয়ী হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি। উপকৃত হবে শিশুরা, মন্তব্য প্রবাসীদের। ব্রাজিলের ৪ দিনের ব্যবধানে আরও একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উত্তরাঞ্চলীয় রোরাইমা প্রদেশের মন্টিক্রিস্টো কারাগারে এই দাঙ্গায় ৩৩ জনের মৃত্যু হয়। দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে ব্রাজিলের কারা দাঙ্গায় ১ মাসে নিহতের সংখ্যা দাঁড়ালো ৯৩ জনে। ব্রাজিলের রোরাইমা প্রদেশের মন্টিক্রিস্টো কারাগারের বাইরে কয়েদিদের স্বজনদের ভিড়, উৎকণ্ঠায় অপেক্ষা ভেতরে খবর জানতে। অপরাধী হিসেবে কারাগারে থাকলেও নিহতদের স্বজনদের কাছে তাদের মৃত্যুর এ খবর একেবারেই অনাকাঙ্ক্ষিত। নিহতদের মরদেহ কারাগার থেকে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রোরাইমা প্রদেশের এই কারাগারে দাঙ্গা শুরু হয়। স্থানীয় পুলিশ জানায়, কারাগারে হঠাৎ দুপক্ষের তৈরি হওয়া হঠাৎ উত্তেজনা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের পর অনেক বন্দীকে শিরশ্ছেদ করা অবস্থায় পাওয়া যায়, বেশ কয়েকটি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। বন্দীদের মধ্যে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, গত সোমবার মানাউস শহরের কারাগারে রক্তক্ষয়ী সংঘাতে ৫৬ জন কয়েদি নিহত হবার ঘটনার জের ধরেই এ সংঘর্ষ ঘটেছে। প্রেসিডেন্ট মিশেল টেমার দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই আবারও দাঙ্গার ঘটনা ঘটল। গত সোমবার ব্রাজিলের মানাউস শহরে কারাগারে দাঙ্গার ঘটনার পর কুঠুরিগুলোতে অতিরিক্ত কয়েদি রাখা ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দেন বিচারমন্ত্রী আলেসান্দ্রে মোরায়েস। মন্টিক্রিস্টোতে সংঘর্ষের পর তিনি বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। রোরাইমার কারাগারটিতে আগে থেকেই পরিস্থিতি খারাপ ছিল। গত বছরও কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৮ জন নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নজরে রেখেছে। ব্রাজিলের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চাইতে বেশি বন্দী থাকায় প্রায়ই এ ধরনের সংঘর্ষ চলে। তবে গত ১ মাসে ৩টি কারাগারের সংঘর্ষে ৯০ জনেরও বেশি কারাবন্দী নিহত হয়, যা গত ২ দশকের মধ্যে সবচেয়ে বেশি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রাশিয়া ফিলিপিন্সের ঘনিষ্ঠ মিত্র ও বিপদের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। শুক্রবার ম্যানিলায় অবস্থানরত দুটি রুশ যুদ্ধজাহাজের একটি পরিদর্শনে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন দুতার্তে। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগোর খোভায়েভ ফিলিপিন্সকে মস্কোর সামরিক সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করার একদিন পরই রাশিয়ার ব্যাপারে এই মনোভাব প্রকাশ করলেন দুতার্তে। রাশিয়ার যে কোনো মহড়া ও জ্বালানি সংগ্রহের জন্য ফিলিপিন্সের জলসীমা ও বন্দর সর্বদা উন্মুক্ত বলে জানান প্রেসিডেন্ট দুতার্তে। এবারই প্রথম রাশিয়া ও ফিলিপিন্সের নৌবাহিনী কৌশলগত বিভিন্ন বিষয় বিনিময়ে একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে। গত বছরের জুনে ক্ষমতায় আসার পর ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আগামী এপ্রিলে রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে তার। পাকিস্তানের পূর্বাঞ্চলে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় ৬ শিক্ষার্থী সহ ৭ জন নিহত হয়েছে। শুক্রবার লাহোরের লোধরান এলাকায় স্কুলে যাওয়ার সময় গাড়িটিকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি ট্রেন। এতে ট্রেনে আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও স্কুল ভ্যান চালক ও ৬ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পাঞ্জাবে গত কয়েকদিন ধরে চলা ঘন কুয়াশার কারণে ট্রেক দেখতে না পারায় স্কুল ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া সত্ত্বেও সেটির গতি কমিয়ে আনা সম্ভব হয়নি। এর আগে গত ৩রা নভেম্বর করাচিতে ট্রেন দুর্ঘটনায় ২০ জন ও সেপ্টেম্বরে মুলতানে দুটি ট্রেনের সংঘর্ষে ৪ জন নিহত এবং আহত হয় ৯৩ জন। ভারতের পাঞ্জাব প্রদেশের সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন নারী রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার
পাঞ্জাবের লুধিয়ানা জেলায় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 2 জন নারী ও 1 জন পুরুষ যাত্রী মারা যায়। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে 1 জন মারা যায়। এ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের সড়ক দুর্ঘটনায় প্রতি 4 মিনিটে 1 জন করে মানুষ মারা যায় বলে এক গবেষণায় বলা হয়েছে। 51 ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কার কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে দেশটির কারাগারে বন্দী থাকার পর শুক্রবার তাদের মুক্তি দেওয়া হয়। গেল সপ্তাহে ভারত শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর তাদের মুক্তি দেওয়া হলো। বিভিন্ন সময় শ্রীলঙ্কার সমুদ্র সীমার ভেতরে প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওইসব জেলেদের আটক করা হয়েছিল। দীর্ঘ বন্দী জীবন শেষে মুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। মুক্তির পর তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। পরিবারের অমতে বিয়ে করায় ভারতের হরিয়ানায় এক তরুণীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের রোহতাকে অনার কিলিং বা পারিবারিক সম্মান রক্ষার নামে এ হত্যাকাণ্ড ঘটে বলে শুক্রবার জানায় পুলিশ। তরুণীর বাবা তাকে গলা টিপে হত্যা করে বাড়িতেই দাহ করার প্রস্তুতি নেয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই তরুণী গত মাসে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে বাড়ির কাছাকাছি বসবাস করত। বিয়ের ব্যাপারে জানাতে বাবার বাড়ি গেলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন মেয়েটির স্বামী। হত্যার পর একে আত্মহত্যা বলে তরুণীর স্বামীকে জানানো হয়। পুলিশ মেয়েটির বাবাকে আটক করেছে। ভারত ও পাকিস্তানের রক্ষণশীল অনেক পরিবারের সম্মান রক্ষার নামে প্রায়ই এমন হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের কাছে নির্যাতিত যৌনদাসীর নমুনা ভাস্কর্য সিউলের জাপান দূতাবাসের সামনে থেকে সরানোর পর পুনঃস্থাপনের প্রতিবাদে সিউল থেকে জাপানের রাষ্ট্রদূত সহ 2 শীর্ষ কর্মকর্তাকে সাময়িকভাবে টোকিওতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির সঙ্গে যৌনদাসীর ক্ষতিপূরণ দেওয়ার চুক্তিও স্থগিত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওর সিদ্ধান্তের কথা জানান বলে এদিন দুপুরে সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ইয়াশিদা সুগা। তিনি বলেন, গত বছর টোকিও ও সিউলের দ্বিপক্ষীয় সিদ্ধান্তে সিউলে অবস্থিত জাপান দূতাবাস থেকে যৌনদাসীর মূর্তি সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু সিউল গত 28 ডিসেম্বর ফের তা স্থাপন করে। এটি চুক্তির সরাসরি লঙ্ঘন। তিনি আরো বলেন, জেনেভা কনভেনশনের আলোকে 2 দেশের কূটনৈতিক সম্পর্ককে অশ্রদ্ধা করা হয়েছে। Said economic and financial cooperation should continue regardless of political or মেক্সিকোতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শুক্রবার দেশটির মন্টেরি শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানায় গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এছাড়া 48 জনকে আটক করে পুলিশ। নতুন বছরে মেক্সিকোয় 14 থেকে 20% পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে সে দেশের সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, বলিভিয়া, চায়না, ভারত, ইরান যার মধ্যে উল্লেখযোগ্য। তীব্র তুষারপাত, বৃষ্টি, বন্যা ও ভূমিকম্পের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা সহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের। বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া দুর্যোগের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহত হয়েছে অন্তত 6 জন। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বলিভিয়ার ভয়াবহ বন্যায় কুইম শহরের অধিকাংশ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সোমবার ভয়াবহ এই বন্যায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্পে 4 আফগান শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি শুক্রবার ভোরের দিকে আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল জাহরম শহর থেকে 53 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে হঠাৎ বৃষ্টি ও তীব্র তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের কাশ্মীরেও শৈত্যপ্রবাহে ও তীব্র তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। চীনের বেইজিংয়ে ঘন কুয়াশার কারণে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। চতুর্থ দিনের মতো জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আফরিন জেরিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে অপহরণের পর কক্ষে আটকে রেখে মারধর এবং সেই দৃশ্য ফেসবুকে লাইভকারী 4 কৃষ্ণাঙ্গের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। শুক্রবার তাদের শিকাগো আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপরাধ, অপহরণ ও নিরস্ত্র ব্যক্তিকে মারধরের অভিযোগ আনা হয়েছে। আদালতের বিচারক ওই 4 তরুণ তরুণীকে স্বাভাবিক বোধবুদ্ধি ও নাগরিক অধিকারের বিষয়ে কাণ্ডজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। এদিকে 18 বছর বয়সী ওই শ্বেতাঙ্গ ব্যক্তির জন্য অনলাইনে প্রচারণা চালিয়ে 51,000 মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছেন কিছু স্বেচ্ছাসেবী। গত 21শে ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর 3রা জানুয়ারি আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তিনি ট্রাম্পের সমর্থক ও কৃষ্ণাঙ্গ বিরোধী ছিলেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে জানিয়ে নাগরিকদের এদেশ ভ্রমণে আবারও সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও যেসব মার্কিন নাগরিক বাংলাদেশে কর্মরত আছেন তাদের পায়ে হেঁটে, মোটরসাইকেল, সাইকেল অথবা রিকশায় চলাচলে সতর্ক করা হয়েছে। যে কোনো জনসমাবেশে বা জনবহুল স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ঢাকায় পাঠানোর ক্ষেত্রেও বিভিন্ন নিয়মকানুন মানা হবে বলে জানানো হয়। গত বছরের 1 জুলাই গুলশানে হোলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিনামূল্যে প্রি কিন্ডারগার্টেন স্কুল কর্মসূচির পর এবার নিউ ইয়র্কে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয় হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্কের প্রগতিশীল মেয়র হিসেবে পরিচিত পাওয়া বিল ডি ব্লাসিও। কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় 10,000 বাঙালি পরিবারের শিশুরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কুইন্সের বাঙালি প্রধান স্কুল ডিস্ট্রিক্ট 30-এ শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের $100 সঞ্চয় হিসাব খুলে দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। অভিবাসীদের শহর নিউ ইয়র্কে মোট 32টি স্কুল অঞ্চল রয়েছে। এই শহরের নাগরিক জীবনমানের উন্নয়ন, শিশুদের শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত করতে মেয়র বিল ডি ব্লাসিও গত বছরের মাঝামাঝি প্রথমবারের মতো এসব স্কুলে চালু করেন প্রি-কে স্কুল কর্মসূচি। এরই ধারাবাহিকতায় অভিবাসী সমাজের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবার কিন্ডারগার্টেন ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয় বৃত্তির কর্মসূচি চালু করলেন তিনি। সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে নিউ ইয়র্কের প্রতিটি শিশুরই স্বপ্ন পূরণের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই কর্মসূচি দেখে প্রতিটি পরিবারই তাদের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে শুরু থেকেই সঞ্চয় করবে। এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের $100 একটি হিসাব খুলে দেবে নগর কর্তৃপক্ষ। পরবর্তী 3 বছরে এই সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ হলে তাতে আরো $200 ম্যাচিং ফান্ড দেওয়া হবে। চলতি বছরের বর্ষা মৌসুম থেকে এই পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় 3,500 কিন্ডারগার্টেনের 10,000 শিশু $100 করে সঞ্চয় হিসাব বৃত্তি পাবে। এই প্রকল্পের আওতায় শিশু শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্ডারগার্টেনে যে ভর্তি হবে সে যদি এই ধরনের একটা অপরচুনিটি পায় তার গার্জিয়ানের পক্ষ থেকে, ফর এক্সাম্পল আমার বাচ্চার জন্য আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই, তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে আমার বাচ্চার জন্য যে স্টুডেন্ট লোন নিতে হতো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, ওইটা হয়তো বা নিতে হবে না। ছোটবেলা থেকে যদি ওরা এখন থেকে সঞ্চয় করা শিখে, এটা প্র্যাকটিস, এক্সারসাইজটা করলে ওদের নিজেরও একটা উৎসাহ, উদ্দীপনা বাড়বে, আগ্রহ বাড়বে এবং প্যারেন্টসরা তাদের সাথে করলে, যোগ করলে আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। বাংলা কমিউনিটি যে যে এলাকায় আছে সবাই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সাথে সাথে আপনার সিটি মেয়রকে ধন্যবাদ জানানো উচিত সবার পক্ষ থেকে। নিউ ইয়র্ক সিটি কিডস রাইজ নামের একটি অলাভজনক সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গ্যারি ফাউন্ডেশন এ কর্মসূচিতে প্রাথমিক তহবিল হিসেবে $1 কোটি সহায়তা দিয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ।
শিয়া অধ্যুষিত দেশ ইরানে জাতীয় বীরের খেতাব পেলেন সুন্নি সেনাবাহিনীর এক সদস্য। নিজের জীবন বাজি রেখে কুকুরের জীবন বাঁচানোর কারণে তাকে এই খেতাব দেওয়া হয়েছে। খবরে বলা হয় 19 বছর বয়সী মোহাম্মদ বাখতার নামে ওই সেনা সদস্য খনির মধ্যে একটি কুকুরকে পড়ে থাকতে দেখেন। পরে মৃত্যুর ঝুঁকি নিয়ে ওই কুকুরকে বাঁচাতে গিয়ে নিজের পায়ের ক্ষতি হয়। অবশেষে ওই কুকুরকে মুক্ত করতে সক্ষম হন তিনি। মোহাম্মদ বাখতার নামে 19 বছর বয়সী ওই যুবকের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ের পদত্যাগের দাবিতে 11তম সপ্তাহের মতো বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। অর্থ কেলেঙ্কারির অভিযোগে দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ের পদত্যাগের পাশাপাশি বিচারের দাবিতে গত বছরের অক্টোবরে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। পার্কের বিরুদ্ধে এসব অভিযোগের পর পার্লামেন্টের ভোটাভুটির মাধ্যমে অভিশংসন করা হয়। এরপর চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে বিচার শুরু হয়। তবুও বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ। এর আগে পার্কের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বান্ধবীর মেয়েকে গ্রেফতার করে বেলজিয়ান পুলিশ। অ্যান্টার্কটিকা থেকে ভেঙে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় 10টি বরফখণ্ডের একটি। যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণার পর এই তথ্য প্রকাশ করেছেন। অ্যান্টার্কটিকার উত্তরাঞ্চলের প্রধান বরফখণ্ড লার্সেন সিতে গেল ডিসেম্বরে হঠাৎ ফাটলের মাত্রা বেড়ে যায়। 5000 বর্গ কিলোমিটার বিশাল ওই হিমশৈলটিকে ভাঙনের হাত থেকে ঠেকিয়ে রেখেছে মাত্র 20 কিলোমিটার একটি অংশ। যুক্তরাজ্যের ওয়েলসের 1/4 সমান এ বরফখণ্ডটি হারিয়ে গেলে ভবিষ্যতে গোটা হিমশৈলটি ভাঙনের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সাইবার হামলা প্রতিরোধে বিশেষ দল গঠনের ঘোষণা ট্রাম্পের। পুতিনের নির্দেশে রিপাবলিকান প্রার্থীকে সহযোগিতার জন্য সাইবার হামলা চালানো হয়, গোয়েন্দাদের প্রতিবেদন। ফ্লোরিডায় বিমানবন্দরে হামলাকারী নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য, ধারণা পুলিশের। এটি সন্ত্রাসী হামলা বলে সন্দেহ এফবিআইয়ের। জেরুজালেম ইসরায়েলের রাজধানী হলে তা হবে ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসনের শামিল, বললেন মাহমুদ আব্বাস। জাতিসংঘ প্রস্তাবের নিন্দা জানানোয় যুক্তরাষ্ট্রের প্রতি নেতানিয়াহুর কৃতজ্ঞতা। এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু মস্কোর। রাক্কায় মার্কিন জোটের হামলায় 8 বেসামরিক নাগরিক নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।